এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা আরআরবি এলপি যে পরীক্ষা হয় তার একটি সেট নিয়ে আলোচনা করবো এবং একটি সেটে যে ম্যাথগুলি ছিল সেগুলি মেনলি আজকে আমরা কষবো। আরআরবি এলপির পরীক্ষা বেশি দিন হয়নি, হয়েছে, তার অ্যান্সার কিউ আউট হয়ে গিয়েছে এবং বিভিন্ন কোশ্চেন বিভিন্ন সেটগুলি এসে গিয়েছে। আমরা সেই অঙ্কগুলি করবো, কারণ এই অঙ্কগুলি আসন্ন যে এনটিপি স্পেসিফিক পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার জন্য এই অঙ্কগুলি হেল্পফুল হবে, কারণ কি আমি 10 বুঝতে পারবো এই অঙ্কগুলি করার পর। প্রথম অঙ্ক বলেছে 200 মিটার ইন্টু 150 মিটার ভূমির মাত্রা বিশিষ্ট একটি ট্যাঙ্ক 1.5 মিটার 1.25 মিটার মাত্রার একটি আয়তাকার পাইপের মাধ্যমে 100 কিলোমিটার বেগে জল প্রবেশ করে। কত সময় মিনিটে জল স্তর 2 মিটার বৃদ্ধি পাবে তা নির্ণয় করতে বলেছে। এটা পরিমিতির অঙ্ক। তার মানে কি, একটা এত ভূমির একটা ট্যাঙ্ক ছিল। ট্যাঙ্ক সাধারণত দেখতে কি হয়, আয়ত ঘনকার আকৃতি হয়। এটা মনে করো একটা ট্যাঙ্ক। ট্যাঙ্কের দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে, এমন দেওয়া থাকে তোকে বাস্তবে কি দৈর্ঘ্য আর প্রস্থ। দৈর্ঘ্যটা বড়টা তাহলে 200 আর প্রস্থ হলো 150 ওখানটা, আর হাইটটা এখানে দেওয়া নেই। তারপরে প্রশ্নে বলেছে এই ভূমির মাত্রা একটা ট্যাঙ্ক রয়েছে, ট্যাঙ্কটিতে 1.5 মিটার এবং 1.25 মাত্রার একটি আয়তাকার পাইপের মাধ্যমে, আরেকটা পাইপ নেওয়া হয়েছে এরকম টাইপের। সেই পাইপের ক্ষেত্রফল দেওয়া রয়েছে, এই যে সামনে যে মুখটার ক্ষেত্রফল 1.5 মিটার ইন্টু 1.25 মিটার। ক্লিয়ার? এখন বলছে এই পাইপ দিয়ে যে জলটা বেরোবে এই জল দিয়ে এই ট্যাঙ্কটাকে ভর্তি করা হবে, এবং ট্যাঙ্কটা যখন ভর্তি করা হলো তখন জলস্তর কত মিটার বৃদ্ধি পেল। মনে করে এখানে একদম নিচেই ছিল, জল ভর্তি ছিল না, তাহলে এতটুকু 2 মিটার হাইট বৃদ্ধি পেল জলটা দেওয়ার ফলে। তাহলে এখানে 2 মিটারটাকে আমাকে হাইট হিসেবে নিতে হবে। এটা আয়ত ঘনকার ফিগার। আয়ত ঘনকারে কি কি রয়েছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তিনটেই পেয়ে গেলাম। দৈর্ঘ্য কত 200, প্রস্থ 150, আর যেহেতু 2 মিটার হাইট বেড়েছে জল ঢালার ফলে, তাই 2 মিটারকেই আমাদের হাইট নিতে হবে এই ক্ষেত্রে। বোঝা গেছে? আয়ত ঘনকার যে ট্যাঙ্ক ছিল, ট্যাঙ্কের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা জানি, তার মানে এখানে কতটুকু জল ভর্তি ছিল ট্যাঙ্কের মধ্যে ভর্তি হয়েছে আরেকটা পাইপের মাধ্যমে, আয়তাকার পাইপের মাধ্যমে, সেই কতটা জল ভর্তি হলো তার আয়তনটা আমরা জানি। তাহলে এই কন্ডিশন থেকে ফার্স্ট কন্ডিশন থেকে আমরা আয়তনটা বের করে নিতে পারবো, কতটা জল ভর্তি হলো। ভর্তি করলো কে? এই যে আরেকটাই পাইপ ছিল, সেই এই পাইপটা কি জলটা নিয়ে গিয়ে ভর্তি করলো। কিন্তু বলতেছে যে জলটা যে ভর্তি করলো সেই জলের বেগ হলো 20 কিলোমিটার পার আওয়ার বেগে, মানে 1 ঘন্টায় 20 কিলোমিটার পার আওয়ার বেগে জলটা এই ট্যাঙ্কে গিয়ে পড়েছে এই নালাটার মধ্য দিয়ে। তাহলে এই গতিবেগ দেওয়া রয়েছে 20 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাকে বের করতে বলে কত সময় জলস্তর 2 মিটার বৃদ্ধি হলো, আমাকে টাইমটা বের করতে বলেছে। টাইমটা আমরা কিভাবে বের করব? তাহলে নিশ্চয়ই 1 ঘন্টায় দেখো 20 কিলোমিটার জল কি এই পাইপ দিয়ে যায়, তার মানে 1 ঘন্টায় 20 কিলোমিটার যায়। এখান থেকেই আমরা কি 1 ঘন্টায় যে 20 কিলোমিটার যায় এখান থেকে আমরা হাইটটা বের করে নিতে পারবো। তাহলে দেখো 1 ঘন্টা বা 1 মিনিটে যতটা দূরত্ব যাবে সেটাই আমাকে লেন্থ হিসেবে নোট করতে হবে। এই হলো অঙ্কের লজিক। তাহলে 20 কিলোমিটার পার আওয়ার রয়েছে, মিটার পার সেকেন্ডে নিয়ে আসি, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। যেহেতু আমাদের অঙ্কে হচ্ছে মিনিটে আনতে এবং মিটার এককে সব দেওয়া রয়েছে, 1 কিলোমিটার পার আওয়ার রয়েছে, তাই কিলোমিটার পার হতে মিটার পার সেকেন্ডে নিয়ে আসি, তাহলে অঙ্ক করতে সহজ হয়ে যাবে। তাহলে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে আনতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়। তাহলে এত মিটার পার সেকেন্ড। এবার কাটাকাটি করে দাও 2 দিয়ে, 10, এটা হবে 9। তাহলে 5 10 কত 50/9 মিটার পার সেকেন্ড। তার এতে কি বোঝা গেল, 1 সেকেন্ডে জল কি 50/9 মিটার যায়। এটাই হলো আমাদের লেন্থটা, এই কি যে পাইপ দিয়ে ভর্তি করা হচ্ছে সেটার লেন্থ। বোঝা গেল? তার মানে এই পাইপ দিয়ে জল যাচ্ছে, তাহলে 1 সেকেন্ডে কতটা জল ভর্তি হয় সেটা আগে আমরা বের করে নিই। তাহলে 1 সেকেন্ডে এত মিটারকে হাইট অতিক্রম করে, দৈর্ঘ্যটা অতিক্রম করে, তাহলে 1 সেকেন্ডে জল কতটা ভর্তি হয়, 1 সেকেন্ডে জল ভর্তি হবে। যেমন আয়তন বের করে দৈর্ঘ্য প্রস্থ জানি, এটা যে ভর্তি করা হচ্ছে পাইপ দিয়ে, তাহলে 1.5 ইন্টু 1.25 ইন্টু 50/9, এত মিটার কিউব। তাহলে 1 সেকেন্ডে এতটুকু জল ভর্তি হয়, কিন্তু জলটা আলটিমেটলি ভর্তি হওয়ার কতটুকু ভর্তি হলো ট্যাঙ্কটার, আলটিমেটলি টোটাল কত ছিল ক্যাপাসিটি জল ভর্তি হওয়ার পর। তার মানে এখান থেকে ক্যাপাসিটি আমরা বের করে নেব। তাহলে 150, 200, আর জলের হাইট হয়েছিল 2 মিটার, 2 মিটার পর্যন্ত ভর্তি হয়ে, এই 2 মিটার ওঠা পর্যন্ত মানে এতটুকু জল ভর্তি হয়েছিল, সেই জলের আয়তনটুকু আমি এবার বের করে নিলাম। তার মানে কি আয়তনের ফর্মুলা কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে দৈর্ঘ্য আমাদের 150, 200 দৈর্ঘ্য, আর আমাদের প্রস্থ দেওয়া রয়েছে 150, আর উচ্চতা 2 মিটার, আমাদের আয়তন পেয়ে গেলাম। তাহলে এখন 1 সেকেন্ডে যদি এতটুকু ভর্তি হলে এত আয়তন ভর্তি হতে কত সময় লাগবে সেটাই হলো আমাদের টাইম, আমাকে বের করতে। মোদ্দা কথা এই যে টোটাল আলটিমেট আয়তনকে এই আয়তন দিয়ে ভাগ করতে হবে।
তাহলেই আমাদের টাইম বেরিয়ে যাবে। টাইম কি এককে আসবে, যেহেতু মিটার পার সেকেন্ডে অঙ্ক করছি, তাহলে সেকেন্ড এককে আমাদের টাইম আসবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে টাইম ইকুয়াল টু এই যে টোটাল আয়তন 150 ইন্টু 200 দৈর্ঘ্য প্রস্থ, এই যে উচ্চতা গেল, আর এটা দিয়ে ভাগ করতে হবে, তাহলে 1.5 1.25 নিচে তাহলে 50/9 বসবে, ক্যালকুলেশন সুবিধার জন্য আমি 9টা উপরে দিলাম, তাহলে নিচে কি আসবে 50। তাহলে অ্যান্সার আমাকে কিসে আনতে বলেছে, মিনিটে, কিন্তু আমাদের অ্যান্সার আসলো কিসে, সেকেন্ডে। তাহলে সেকেন্ড থেকে আমাকে মিনিটে কনভার্ট করতে হবে, সেকেন্ড থেকে মিনিটে কনভার্ট করতে হলে কি করতে হয়, যেহেতু 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখন আমাদের অ্যান্সার কিসে আসবে, মিনিটে। এই হলো অঙ্ক, তাই ক্যালকুলেশন এখন করতে হবে। তাহলে 1.5 একটা শূন্য, এখানে দুটো শূন্য, দশমিকে যেহেতু 2 ঘর রয়েছে, তাহলে 1000। এখন তোমাকে কাটাকাটি করো, দেখো সুবিধা মতো। তাহলে এখানে 15 রয়েছে, কাটাকাটি করলে 10, ক্লিয়ার। তাহলে এখানে দুটো শূন্য রয়েছে, এইখানে দুটো শূন্য, তাহলে এইখানে দুটো শূন্য আউট, বোঝা গেল। তারপর দেখো আর কি কি দিয়ে যাচ্ছে, 5 দিয়ে যায়, এটা 25 দিয়ে যাচ্ছে, যে 25 দিয়ে এটাকে করি কাটাকাটি, 25 দিয়ে কাটাকাটি, 5 পজিশন 125, আর 4 পজিশন 100, এই যে 40 হয়ে গেল। তাহলে এখানে গেল, আবার 5 দিয়ে যায়, 5 আটা কত 40, এটা আবার 5 দিয়ে যায়, 5 দোকানে 10, 3 দিয়ে যায়, 3 তিরিক্ষে 9, 3 দোকানে 6, 2 2 কাটা, তাহলে 2 দোকানে 4, 4 আটা 32 ইন্টু 3, তাহলে 3 দোকানে 6, 3 তিরিক্ষে 9, 96 হবে সঠিক উত্তর, অপশন ডি। দিনের বেলায় একটি নির্দিষ্ট সময়ে সূর্যের অবস্থানের কারণে একজন 6 ফুট দীর্ঘ মানুষের ছায়ার দৈর্ঘ্য 4 ফুট হয়, সেখানে মানুষের পাশে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 36 ফুট হয়, তবে খুঁটির উচ্চতা কত। উইক কিউবের সেন্সে আমরা অঙ্ক করব। যখন একজন 6 ফুট দীর্ঘ মানুষের ছায়ার দৈর্ঘ্য 4 ফুট, মানে মানুষের দৈর্ঘ্য কত ছিল 6, তখন শ্যাডো কত 4 ফুট, ক্লিয়ার। তারপরে কন্ডিশন দিয়েছে যেখানে মানুষের পাশে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 36 মিটার, তাহলে ছায়ার দৈর্ঘ্য দেওয়া হয়েছে 36 ফুট, তাহলে ছায়ার দৈর্ঘ্য দেওয়া রয়েছে, তাহলে বলছে খুঁটির উচ্চতাটা কত আমাকে বের করতে বলছে, হাইটটা বের করতে বলছে। ঠিক আছে, তাহলে উল্টা ভাবে আমাকে আসতে হবে, যখন 4 মিটার শ্যাডো হয় তখন মানুষের দৈর্ঘ্য কত 6, তাহলে 4-এ এটা শ্যাডো, 4 শ্যাডো হলে দৈর্ঘ্য হলো 6, তাহলে 1 শ্যাডো হলে দৈর্ঘ্য তাহলে কত হবে 6/4, তাহলে 36 শ্যাডো হলে দৈর্ঘ্য কত হবে 4 9 36, 6 9 54, অপশন বি। একটি ক্লাসে 50 জন শিক্ষার্থীর গড় উচ্চতা 150 সেমি, তাদের মধ্যে 146 সেমি গড় উচ্চতা বিশিষ্ট 5 জন শিক্ষার্থী ক্লাস থেকে চলে যায় এবং 156 সেমি গড় উচ্চতা বিশিষ্ট অন্য 5 জন শিক্ষার্থী ক্লাসে যোগ দেয়, এবং ক্লাসের শিক্ষার্থীর নতুন গড় উচ্চতা কত সেন্টিমিটার এককে নির্ণয় করতে হবে। মানে গড়ের অঙ্ক দিয়েছে, তাহলে 50 জন শিক্ষার্থী ছিল, 50 জনের গড় হলো 150, টোটাল হবে কত গুণ করে দিলেই টোটাল, এই যে 50 জনের টোটাল বের করে নিলাম। তারপরে কি বললো, তাদের মধ্যে 146 সেন্টিমিটার গড় উচ্চতা বিশিষ্ট 5 জন চলে গেলে আমাদের বিয়োগ করতে হবে, 5 জন গেল এবং গড় উচ্চতা 140, টোটালটা আমাদের নিতে হবে, তাই গুণ করে দিলাম। তারপরে নেক্সট কন্ডিশন কি বলছে, 156 সেমি গড় উচ্চতা বিশিষ্ট আরো 5 জন আসলে পরে যোগ আবার আরো 5 জন আসলো, তাদের গড় উচ্চতা কত 156। এই হলো কেস। এখন বলছে আলটিমেট, এখন এভারেজ কত হবে, তাহলে এখন ক্যান্ডিডেট কতজন রয়েছে 50 জন ছিল, প্রথমে 5 জন গেল, 5 জন আসলো, আলটিমেটলি 50 জনই রয়ে গেল, কারণ +5 -5 আউট, এই যে 50, এটাই হলো আমাদের অঙ্ক। এখান থেকে আমাকে এভারেজ করতে হবে, তাহলে এখানে 50 × 150 মাইনাস, একটু লক্ষ্য করে দেখি, এটা 156, এটা 146, কিন্তু এখানে 5 গুণ আছে, এখানে 5টা যদি কমন নিয়ে নেই আমরা, তাহলে কি হবে 5 কমন নিয়ে নিলাম, তাহলে 156 থেকে 140 বিয়োগ করতে হবে, তাহলে 5 × 10 হবে, আর বড় সংখ্যা কি আছে 156, তার মানে প্লাস হবে, তার মানে আলটিমেটলি +5 × 10, আর নিচে রয়ে গেছে আমাদের 50। দেখো এখানে একটা শূন্য, প্রত্যেকটা দিয়ে শূন্য রয়েছে, 0 0 আউটেই হবে, প্রত্যেকটা থেকে কিন্তু আউট করতে হবে,
ক্লিয়ার। আবার 5 দিয়ে কাটাকাটি করে দাও 3, কিন্তু 5 দিয়ে একেও করতে হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে 150 আর এখানের 1, তাহলে আলটিমেটলি অ্যান্সার 151, অপশন সি। 9.6:16.8 এটা হলো সমানুপাতের চিহ্ন। 18:x হলে x এর মান কত? মানে চতুর্থ সমানুপাতিক ফর্মুলা দিয়ে অঙ্ক করতে হবে। দেওয়া রয়েছে কি a b এরকম ফোটা বাই জায়গায় সমান সমান থাকতে পারে পরীক্ষায়, কোনো অসুবিধা নেই। c * d। তোমাকে যদি বলে 4 নম্বর পদ বের করতে, তা 4 নম্বর পদের ফর্মুলা হলো দ্বিতীয় গুণন তৃতীয় ডিভাইডেড বাই প্রথম, প্রথম হলো এই হলো ফর্মুলা। তাহলে এই ফর্মুলাই আমাকে ইউজ করতে হবে। তাহলে আমার দরকার কি বি, মানে 2 নম্বর পদ, 2 নম্বর পদ আমাদের 16.8, সি মানে 3 নম্বর পদ, 3 নম্বর পদ আমাদের 18 বাই এ মানে আমাদের প্রথম পদ 9.6। একে এখন ক্যালকুলেশন, দশমিকের পরে এক ঘর উঠে গেল। 9 6 15, 8 6 14 কে 15, 3 দিয়ে করতে পারো। 3 দিয়ে যদি আমরা করি 3 তিরিক্ষে 9, 3 দোকানে 6, এটা 3 দিয়ে দাও। 3 5 15, 1 18, 3 6 18, তাহলে 8 7 8 56, 4 8 32, 7 8 56, 4 8 32, ক্লিয়ার। আবার 2 দিয়ে দাও, এটা 9 দোকানে 18, 2 দোকানে 4, তাহলে 7 নং কত 63, তাকে 2 দিয়ে ভাগ, তাহলে আমাদের আলটিমেট অ্যান্সার 31.5, অপশন এ। একজন দোকানদার 5% ও 4% ধারাবাহিক ছাড় প্রদান করে, যা ড্যাশের একটি একক ছাড়ের সমতুল্য। এটা হলো সাকসেসিভ ডিসকাউন্টের অঙ্ক। তাহলে সাকসেসিভ ডিসকাউন্ট বের করার ফর্মুলা আমরা জানি a + b - ab/100। এর মান 5, বির মানও 5, তাহলে মাইনাস বসবে 5 × 4/100, তাহলে 5 4 9 মাইনাস 4 5 20, আর নিচে কত 100, এই 0 এই 0 কাটাকাটি, তাহলে 9 - 0.2, তার মানে এই 10 থেকে 2 বিয়োগ করলে 8, আর থেকে 1 বলে 1, 8.8 হবে সঠিক উত্তর, অপশন বি। একটি গাড়ি 3 কিলোমিটার পর পর 4টি দূরত্ব অতিক্রম করে 10 কিমি/আওয়ার, 20 কিলোমিটার, 30 এবং 60 কিমি/আওয়ার বেগে। সমগ্র যাত্রাপথে গড় গতিবেগ কত? তাহলে গড় মানে এভারেজ স্পিড বের করতে বলছে। এভারেজ স্পিড বের করার ফর্মুলা হলো টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম। এই ফর্মুলা ইউজ করেই আমাকে এভারেজ স্পিড বের করতে হবে। তাহলে এখানে বের করো, টোটাল ডিসটেন্স কত? 3 কিলোমিটার পর পর 4টা দূরত্ব, তাই টোটাল কত? 3 কিলোমিটার পর পর 3 3 3 3 করে 4টা হবে, তার মানে 3 4 12 হবে টোটাল ডিসটেন্স, এই যে 12। এখন প্রত্যেকটার ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল টাইম আমাকে বের করতে হবে। যখন 3 কিলোমিটার যায়, তাহলে প্রথম ক্ষেত্রে গতিবেগ কত? 10 কিমি/আওয়ার। এই যে ডিসটেন্স কে গতিবেগ দিয়ে ভাগ করলাম, তাহলে ফার্স্ট ক্ষেত্রে টাইম আমরা বেরিয়ে গেল, কিন্তু একই রকম ভাবে প্রত্যেকটা। তাহলে পরের ক্ষেত্রেও 3 কিলোমিটার যাবে আর গতিবেগ 20, এই যে এখন টাইম বেরিয়ে গেল দ্বিতীয় ক্ষেত্রের টাইম। এখন তৃতীয় ক্ষেত্রের টাইম ওই একই ডিসটেন্স আর গতিবেগ হলো 30, আর শেষেরটা ওই 3 যাবে এবং গতিবেগ 60। এটা ক্যালকুলেশন করলেই আমাদের অ্যান্সার। যেটা কাটাকাটি যায় করে নাও, এই যে 3 অক্ষে 3, 3 10 30, ছোট হয়ে গেল একটু না, 3 অক্ষে 3, 3 20 100। এবার তোমাকে লসাগু করতে হবে, আর উপরে 12 তো 12ই থাকবে, নিচে লসাগু হবে 20, তাহলে 10 দোকানে 20, 3 দোকানে 6, 20 কে 20, তাহলে 3 বসবে। 10 দোকানে 20, 2, 2 অক্ষে 2 বসবে, তাহলে 20 কে 20 1 বসবে, তাহলে 6 3 9 2 11 কে 12, তার মানে হচ্ছে 12 হবে, আর উপরে যাবে 20, আবার এই যে এই 12টা হবে যোগ করে, এই 12টা নিচে এসে যাবে একবারে, তাহলে অ্যান্সার হলো 20, অপশন বি। নেক্সট অঙ্ক বলেছে 3 এর প্রথম 25টি গুণিতকের গড়। গুণিতক মানে কি? মানে 3 এর পরে যে নামটা, 3 অক্ষে 3, 3 দোকানে 6, 3 বছর, এরকম 25টি গুণিতক। তাহলে প্রথমটা যদি কি হবে? গুণিতক, প্রথম গুণিতক 3, দ্বিতীয় গুণিতক 3 দোকানে 6, তৃতীয়টা 3 তিরিক্ষে 9, তারপরটা 3 4 12, সবগুলো লেখা সম্ভব? লিখলে অনেক টাইম যাবে, আমাদের 75 পর্যন্ত 25টা নিতে হবে। তাহলে 25 নম্বর টার্ম কত হবে? তাহলে 3 দোকানে 6 গুণ করে 3 25 75 হবে শেষ টার্মটা, নিশ্চয়ই এমন করতে করতে আস্তে আস্তে এই হলো এরকম টোটাল। তাহলে এখানে কতগুলো টার্ম থাকবে? 25টা টার্ম, আর 25 টার্মের মধ্যে প্রথম পদটা হলো 3, আর শেষ পদ কত? 75, এটা শেষ পদ হলো 75। এখান থেকে বের করতে বলছে গড় নির্ণয় করো। দেখো গড় নির্ণয় করার অনেক টেকনিক রয়েছে, সবগুলো সংখ্যা আমরা বের করব, বের করে যোগ করব, যোগ করে 25টা সংখ্যা 25 দিয়ে ভাগ করব, কিন্তু এমন করলে সময় যাবে, কিন্তু এইভাবে করা যাবে না। যখন দেখবে কোন একটা সিকোয়েন্স এইভাবে দেওয়া আছে, সিরিজ আকারে আছে, সিরিজ মানে কি? সমান্তর। দেখো গ্যাপ কত? 3, এর গ্যাপ কত? 3, প্রত্যেকটারই গ্যাপ তার মানে 3 করে থাকবে। তখন যখন গ্যাপটা সেম হয়,
তখন এভারেজ বের করার ফর্মুলা হলো মিডিল নম্বরটা হয় আমাদের এভারেজ। তাহলে এখানে টার্ম কতগুলো রয়েছে? 25টা টার্ম। 25টা টার্ম যদি হয় তাহলে মাঝখানের নম্বরটা কত হবে? তাহলে 25টা টার্ম একটু ভাবো, মাঝখানে নম্বর নিশ্চয়ই 13 নম্বর টার্মটা হবে মাঝখানে, এই যে 13 নম্বর টার্ম। তাহলে এই পাশে তাহলে কতগুলো থাকবে? 11 আর 3 কত? 24, 13, 12টা। যে এই পাশে থাকবে 12টা টার্ম। তাহলে 12টা টার্ম মানে 12টা পদ, এই পাশে 12টা, 12 বলে 24টা, এই মাঝখানের টার্মটা হলো 13 নম্বর টার্ম। যখন এরকম সিকোয়েন্সে থাকে তখন মাঝখানের টার্মটা হয় আমাদের এভারেজ। তাহলে এর মাঝখানের টার্মটাই হবে আমাদের এভারেজ। তাহলে মাঝখানের টার্ম মানে 13 নম্বর টার্মটা আমাকে বের করতে হবে। তাহলে 1 নম্বর টার্ম যদি 3 হয়, 2 নম্বর টার্ম 6 হবে, 3 নম্বর টার্ম 9, তাহলে 13 নম্বর টার্ম কত হবে? 3 দিয়ে গুণ করে দাও, 3 13 39। তাহলে 39 হবে আমাদের এভারেজ, 39 হলো মিডিল নম্বরটা। এই হলো লজিক শর্টকাট করার, অপশন এ। এছাড়াও তোমরা এইভাবে করতে পারি, দেখো শর্টকাট ছাড়াও করা যায় বেসিক নিয়মে। এটা 3, 6, 9, 12 ডট 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 যাবে হলো 75 পর্যন্ত। তার মানে এভারেজ মানে কি? সবগুলোকে সাম করতে হবে, আর যতগুলো সংখ্যা তত দিয়ে ভাগ, 25টা সংখ্যা 25 দিয়ে ভাগ করতে হবে। তার মানে কি? এগুলোকে যোগ করে দিতে হবে। আমি একটু মুছে দিচ্ছি, বারবার লিখতে হবে এই জন্য। তার মানে এখানে সাম হবে, এখানে সাম, এই যে সাম, এই যে সাম, সাম হয়ে গেল। তাহলে কতগুলো সংখ্যা? 25টা। তাহলে 25 দিয়ে ভাগ, তাহলেই আমাদের এভারেজ। এইভাবে ক্যালকুলেশন করতে পারি। উপরটা দেখো 3 কমন যাচ্ছে, 3 যদি কমন যায় তাহলে কি পড়ে থাকবে? 1, 2, 3, 4 প্লাস ডট 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 3 25 75 শেষ। আর নিচে তো 25 রয়েছে। এখন দেখো এটা কি? n সংখ্যক স্বাভাবিক সংখ্যা রয়েছে না, 1 2 3 4 পরপর সংখ্যা এবং 25 এর টার্ম। তাহলে n সংখ্যক বলতে এখানে 25টা স্বাভাবিক সংখ্যার যোগফলের দেওয়া রয়েছে। যোগফলের একটা ফর্মুলা রয়েছে, এরকম যে সিকোয়েন্স আছে, এক ঘর করে দেখো ডিফারেন্স। এর ফর্মুলাটা হলো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের ফর্মুলা এটা। n সংখ্যক তো নেই, আমাদের 25টা রয়েছে, n এর জায়গায় 25 নিতে হবে। মানে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 n পর্যন্ত। যোগফলের ফর্মুলা হলো n ইন্টু n প্লাস 1/2। এই ফর্মুলাটা ইউজ করতে হবে। মানে যতগুলো টার্ম রয়েছে এর জায়গায় 25, আমাদের 25 বসাতে হবে। তাহলে 25 ইন্টু 25 প্লাস 1 মানে 26, আর নিচে থাকবে 2। ফর্মুলা কিছু করার নেই, নিচে হলো 2 ফর্মুলা, তারপর নিচে এটা দাগ, আর সবার নিচে 25। তাহলে এই 2 দিয়ে কাটাকাটি, 13, আর এই 25 25 ক্যান্সেল আউট, 3 13 39। এইভাবে তোমরা করতে পারো। এক ব্যক্তি তার অর্থের 20% হারিয়ে ফেলে এবং অবশিষ্ট অর্থের 25% ব্যয় করে, তার কাছে 480 টাকা পড়ে থাকে, তবে তার কাছে প্রকৃতপক্ষে অর্থ কত ছিল? জানি না আমরা, x ধরে নাও। তার মধ্যে 20% হারিয়ে ফেলেছে, তাই থাকবে কত রিমেইনিং? তাহলে 80%, তাহলে 80/100। এই যে অবশিষ্ট অর্থটা, অবশিষ্ট অর্থের 25% ব্যয় করে, তাহলে ব্যয় করে বাকিটা নিশ্চয়ই সঞ্চয় করবে, তাহলে সঞ্চয় করবে কত? 75%। আর তার কাছে এখন কত থাকে? সঞ্চয় ব্যয় করে এবং তার কাছে এখন এত টাকা পড়ে থাকে, ব্যয় করার পর পড়ে থাকে, সেটাই হলো কি? 480। এবার কাটাকাটি করে দাও। তাহলে কাটাকাটি যদি করি 25 দিয়ে করে দাও, 3 25 75, 4 25 100। তাহলে এই শূন্য আউট হয়ে গেল, 8 দিয়ে যায়, 6 8 48, 3 দোকানে 6। তাহলে x এর মান 4 দোকানে 8 আর 00। অপশন এ। পরটা একটা ডায়াগ্রামের অঙ্ক। গ্রাফটি 2010 সালের কর্মচারীদের দ্বারা ব্যবহৃত বিভিন্ন পরিবহনের পদ্ধতি, মানে বিভিন্ন গাড়ি রয়েছে, গাড়ির 450, তাহলে বাইকের, গাড়িটা সি লিখে দাও, বাইকটা বি, দেখতে তো অসুবিধা হচ্ছে। এবার কোম্পানির ব্যাস সেটা হলো 550 এবং মেট্রোর হলো 150, অন্যান্য আদার্স যানবাহন হলো 250। এখান থেকে আমাকে বের করতে বলেছে বাইক ব্যবহারকারী কর্মচারীর সংখ্যা, বাইকের ব্যবহারকারী কর্মচারীর সংখ্যা, আর মেট্রো, বাইকেরটা নিতে হবে আর মেট্রোটা নিতে হবে এবং এদের অনুপাত করতে বলেছে। এই হলো অঙ্ক। তাহলে বাইকেরটা কত? বাইকেরটা যে এই টার্মটা হলো আমাদের বাইক, বি ফর বাইক, মানে 300। আর আমাদের মেট্রো কত? মেট্রো হলো আমাদের এই যে এমটা, এটা মানে 150 নিতে হবে মেট্রো। এবার অনুপাত করে দাও, তাহলে 150 দোকানে কি 300, 2:1। অপশন বি। একটি 3 অঙ্কের সংখ্যা এমন যে এর এককের স্থানীয় অঙ্ক এবং দশকের স্থানীয় অঙ্ক এবং শতকের স্থানীয় অঙ্কের অনুপাত 2:3:4। এই সংখ্যাটিকে বিপরীত ক্রমে সাজালে যে সংখ্যাটি পাওয়া যায়
সেই সংখ্যাটিকে যোগ করলে যোগফল এত হয়, তবে 3 অঙ্কের মূল সংখ্যাটি এবং অঙ্কগুলিকে বিপরীত ক্রমে সজ্জিত করলে প্রাপ্ত নতুন সংখ্যাটির ধনাত্মক পার্থক্য কত, মানে ডিফারেন্স নির্ণয় করতে বলা হয়েছে। মানে একটা সংখ্যার 3টে অঙ্ক দেওয়া রয়েছে, মানে এটা 3 অঙ্কের সংখ্যা, সেটা কি অনুপাতটা দেওয়া রয়েছে, সেটা হলো 2 3 4। এখন দেখো তোমাকে বুঝতে হবে কোনটা একক কোনটা দশক, এটা প্রশ্নের মধ্যে দেওয়া রয়েছে এমন করে যে এককের স্থানীয় অঙ্ক দশক, তাহলে প্রথম একটা একক প্রশ্নের মধ্যেই বলা, তারপরটা দশকের অনুপাত, তারপরটা শতকের অনুপাত। তাহলে অনুপাত উঠাতে গেলে আমরা কি জানি, x দিয়ে গুণ করতে পারি, তাহলে 2x, এটা হবে 3x, এটা হবে 4x। ক্লিয়ার? তারপরে এখন কি বলছে, তিনটে সংখ্যা পেয়ে গেলাম, তাহলে সংখ্যাটা কি হবে, নাম্বারটা কি। একটা সংখ্যা যদি এরকম জানি, প্রত্যেকটা ঘরের অঙ্ক সংখ্যাটা আমরা কিভাবে তৈরি করি, শতকের রয়েছে তাকে 100 দিয়ে গুণ করি, যে দশকের ঘরে আছে 10 দিয়ে গুণ করি, যে এককে তাকে 1 দিয়ে গুণ করি, এইভাবেই করবো। তাহলে শতকের ঘরে কি 4x, তাহলে 4x কে 100 দিয়ে গুণ করলে 400x, আর দশকের ঘরে 3x, 3x কে 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে 30x, আর এককের ঘরে 2x, তাহলে 2x কে 1 দিয়ে গুণ করতে হবে, সেটা হবে 2x থাকবে। তাহলে ক্যালকুলেশন করলে কত পাবো, 430, 432, সংখ্যাটা আমাদের কত হলো, 432x গেল। এখন নেক্সট অঙ্কে কি বলেছে, সংখ্যাগুলোকে বিপরীত ক্রমে সাজানো হয়েছে। বিপরীত ক্রমে মানে সবগুলো উল্টো হয়ে যাবে, তার মানে এখন একক দশক শতক, তাহলে উল্টো হয়ে গেলে তাহলে মানে কি, যে শতকে ছিল কত 4, সেটা এখন এককে আসবে, দশকের ঘরটা সেম থাকবে, আর একক ঘরে ছিল 2, এটা এখন শতকে ঘরে আসবে। তাহলে এখন দেখো তো কি হয় সংখ্যাটা, 4x, এটা হবে 3x, এটা হবে 2x। তাহলে 2x মানে শতকের ঘরে, তাহলে নিশ্চয়ই এই সংখ্যাটা উল্টোই হবে, তাহলে 2x মানে শতকের ঘরে 200 হবে, তার সঙ্গে 30, 3x মানে 10-এর ঘরে, 3 10 30 আর 4 34, 230 আচ্ছা 234, মানে এই সংখ্যাটার উল্টাটাই হবে অ্যান্সার, যে সংখ্যাগুলো বদলে দিয়েছে, উল্টিয়ে দিয়েছে। তাই নিউ নাম্বার কি আমি লিখে বুঝিয়ে দিচ্ছি। তাহলে 2x টাকে হবে তার মানে 100 দিয়ে গুণ, তাহলে একবারে লিখে দেই 200x, পরেরটা তাহলে কত হবে, এটা 30ই থাকবে, কোনো চেঞ্জ হবে না যেহেতু এই মাঝখানেই রয়েছে গেল। আর একই ঘরে 4x, তাহলে 4x কে 1 দিয়ে গুণ করতে হয় যেহেতু এককের ঘরে, তাহলে কত হলো 230 আর 234, দেখো এই সংখ্যাটা ঠিক উল্টোটা আসবে, তোমাকে পরীক্ষাটা করতেই হবে না, একটা করলেই হবে উল্টো করে। এখন কি বলছে, এই দুটো যোগফল দেওয়া রয়েছে, যোগ করে দাও, 4 2 6, 3 2 3 3 6, 4 2 6, 666x, তা 666x এর মান 1332, তাহলে একের মান তাহলে কত হবে, একের মান মানে x এর মান, তাহলে ভাগ করতে হবে, তাহলে 66 দোকানে কত হয়, কত রয়েছে 666, 666 দোকানে হয় 1332, 2 দিয়ে গুণ করো, দেখো কাটাকাটি যাবে একবারে 2 দিয়ে, তাহলে x এর মান 2। ক্লিয়ার? এখন কার মান বের করতে হবে সেটা আমাকে লক্ষ্য করতে হবে। এখন বলছে বিপরীত ক্রমে সাজানো হলো, তো সংখ্যা দুটোর পার্থক্য কত, সংখ্যা কি পেয়েছিলাম, এটা তো যোগফলের মান দেওয়া হয়েছে, এখন এটা বিয়োগ করে যেটা হবে সেটার মানটা আমাকে নিতে হবে। তাহলে তো সবচেয়ে ভালো কি, আমরা আগে বিয়োগ করে নেব, তারপরে x এর মান বসাবো, তাহলেই অঙ্ক হয়ে গেল। এইটা থেকে আপনি বিয়োগ করতে বলছে, এই হলো x এর মান তো বের করে ফেলেছি, ঝামেলা শেষ। তাহলে বিয়োগ করলে কত হয়, 12 থেকে 4 বিয়োগ করলে হয় 8, হাতে হলো 1, 13 থেকে 4 বিয়োগ করলে হয় 9, আর হাতে হলো 1, 198x। তাহলে x এর ভ্যালু কত, 2, x এর জায়গায় 2 বসিয়ে দাও, তাহলে 198 কে 2 দিয়ে গুণ, তাহলে আলটিমেটলি আনসারটা আমি এখানে লিখে দিচ্ছি। তাহলে 198 কে 2 দিয়ে গুণ করলে হয় 396, 8 দোকানে 16 6, 19 দোকানে 8 থেকে 39, এটা আমাদের অ্যানসার, অপশন বি। 5 সেমি, 7 সেমি, 10 সেমি বাহুবিশিষ্ট একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। যখন দেখবে ত্রিভুজের তিনটা বাহু বিষম, মানে তিনটা বাহু সমান নেই, সেটা বিষম বাহু ত্রিভুজ। বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কিন্তু রয়েছে একটা, সেটাকেই আমাকে এখানে ইউজ করতে হবে। একটা 5, একটা 7, একটা 10। তাহলে বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ফর্মুলা হলো √s ইন্টু s মাইনাস a s মাইনাস b ইন্টু s মাইনাস c। যখন একটা ত্রিভুজের তিনটা বাহু জানবো এবং তিনটা বাহু যদি অসমান হয়, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করবো, s ইন্টু s মাইনাস a s মাইনাস b ইন্টু s মাইনাস c। ক্লিয়ার? তাহলে s মাইনাস c, তাহলে s টা কি, এখন s মানে হলো অর্ধ পরিসীমা, এটা মনে রাখতে হবে। s মানে অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা মানে পরিসীমার অর্ধেক। তাহলে ত্রিভুজের পরিসীমা মানে কি, ত্রিভুজের তিনটা বাহু যোগফল, তিনটা বাহু যোগ করলে কত হয়, 7 5 12 আর 10 22 হয়, তাকে 2 দিয়ে ভাগ করলেই হয় আমাদের অর্ধ পরিসীমা, সেটা হলো 11। তাহলে s এর মান 11। আশা করি বোঝা গেল। তাহলে s এর জায়গায় আমরা 11 বসাবো, 11 ইন্টু s মাইনাস a মানে তুমি যে কোনো একটা বাহু ধরো, এই বাহুটাকে এই ধরো, তাহলে এইটাকে আমাকে b ধরতে হবে, এটাকে আমাকে 10 কে c ধরতে হবে। তাহলে s মাইনাস একটু মুখে মুখে করবো, তাহলে 11 s এর জায়গায় 11 বসবে, 11 থেকে এই বিয়োগ মানে 5 বিয়োগ করতে হবে, তাহলে কত হবে 6।
পরেরটা 11 থেকে 7 বিয়োগ, তার মানে 4 হবে। পরেরটা 11 থেকে 10 বিয়োগ, তাহলে কত হবে? 1 হবে। আশা করি বোঝা গেল। এখন ক্যালকুলেশন দেখো, 6 11 66 আর 4 বর্গমূল করলে কত হয়? 2। এটা 2 4 বর্গমূল 2 হয়ে গেল, তাহলে পড়ে থাকবে কি আর? 6 11 66। অপশন ডি। সুদ বার্ষিক দেয় এত হাজার টাকার উপর বার্ষিক 4% 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আমাকে নির্ণয় করতে বলেছে। চক্রবৃদ্ধি সুদ 2 বছরের ক্ষেত্রে 1 বছর, এই যে 2 বছর। তাহলে প্রিন্সিপাল আমাদের দেওয়া রয়েছে 11,000 আর 4%। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট মানে কি? ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট। তাহলে প্রথম বছরের ইন্টারেস্ট কি হবে? সিম্পল ইন্টারেস্টের মতোই। তাহলে 11,000 টাকা 4%, 4% করলে 4/100 হয়, মানে দুটো শূন্য পিছন থেকে কাটাকাটি করে যাবে। তাহলে 4 11 44, একটা 0। এবার সেকেন্ড বছরের ক্ষেত্রে কি হবে? এই 1000 এর উপর 4% হবে, 4% তো বের করে নিলাম 440। এবার হবে এই 440 এর উপর 4%, এটাই ফ্যাক্ট কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে পার্থক্য। তাহলে 440 এর 4%, 4/100। তাহলে 4 4 16 6, 4 4 16 একে 17, একটা 0। তাহলে আলটিমেটলি হবে 17.6। ক্যালকুলেশন 17.6। তাহলে এখন কি বলছে? টোটাল চক্রবৃদ্ধি সুদ, তার মানে এই যে 3টা টার্ম পেলাম আমরা, এই 3টা টার্ম যোগ করলেই আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট। যদি বলতো সিম্পল কতটুকু, এই যে হয় আমাদের সিম্পল মনে রাখবে। তাই কম্পাউন্ড ইন্টারেস্টকে 3টা টার্ম যোগ করতে হবে। 440 440, এই এখানে 17.6। তাহলে 440 যোগ করলে কত হয়? 880 প্লাস 17.6, তাহলে হবে 897.60। অপশন বি। দুটি সংখ্যার যোগফল 36, একটি সংখ্যা অপর সংখ্যার 5 গুণ, তবে অন্যটি 4 গুণের সমান, তবে দুটি সংখ্যার মধ্যে বৃহত্তর কত? তাই দুটি সংখ্যার সাম দেওয়া রয়েছে হলো 36। আমি দুটো সংখ্যা x প্লাস y ধরে নাও, একটা সংখ্যা x একটা y, যোগফল 36। একটি সংখ্যার 5 গুণ, অপরটির 4 গুণের সমান, তার মানে অনুপাত আকারে করে নাও, সবচেয়ে বেস্ট। x/y = 4/5। তাহলে অনুপাত আমরা পেয়ে গেলাম। তার মানে অনুপাত মানে কি? x এর মান যদি অনুপাত আকারে ভাবি বা সংখ্যা আকারে ভাবি, x এর মান 4 আর y এর মান 5, মানে নিশ্চয়ই দুটো যোগ করে কত হতে হবে? 36। তাহলে যোগ করে দাও, 5 4 9 = 36। তাহলে 1 এর ভ্যালু 4। কার মান বের করতে হবে? দুটি সংখ্যার মধ্যে বৃহত্তর কোনটা? তাহলে বৃহত্তর কোনটা? 4 আর 5 এর মধ্যে বড় হলো 5, তাহলে 5 এর ভ্যালু বের করতে। তাহলে 1 এর ভ্যালু যদি 4 হয়, তাহলে 5 এর ভ্যালু 4 5 20। অপশন বি। নিম্নে প্রদত্ত কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য? তাহলে 11 বিভাজ্য দ্বারার নিয়ম কি? ইভেন প্লেস আর অড প্লেস দেখতে হবে, দুটোর মধ্যে ডিফারেন্সটা যেটা বেরোবে সেটা যদি 11 দ্বারা ভাগ যায়, তবে সেই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। তাহলে ব্যাপারটা কি আরো ডিটেইলে বুঝে নিই। তাহলে প্রথম সংখ্যাগুলো প্রত্যেকটা চেক করতে হবে আমাকে। তাহলে প্রথম সংখ্যাটা নিয়ে আগে চেক করো। 8 2 4 5 8 2 4 5 964 964। ইভেন পজিশন আর অড পজিশন। ইভেন পজিশন তুমি সবচেয়ে সহজ বলে একবার বাদ দিয়ে ঝামেলা শেষ। এটা এইটা এইটা এগুলো যোগ করতে হবে। তাহলে 8 4 12 আর 9 21 আর 4 25। আচ্ছা 25 হলো, রাখো হাতে। এখন যেটু বাদ রয়েছে 5 আর 2 7 আর 6 13, এই যে 13 পেলাম। এখন এই দুটো ডিফারেন্স করতে হবে। ডিফারেন্স করলে কত হয়? 12। 12 কে কি 11 দ্বারা ভাগ করলে মেলে? মেলে না, তাহলে এটা আমাদের হবে না, আউট। পরেরটাই ভাবে একই রকম। 7 2 4 7 5 6 4, এক ঘর বাদ দিয়ে এটা এইটা এইটা। 7 4 11 5 16 4 20, যে 20 হয়ে গেল। একটু বাদ রয়েছে সেগুলা এখন 7 2 9 আর 6 7 2 9 আর 6 15। তারপরে দুটো ডিফারেন্স 5। 5 কে 11 দিয়ে ভাগ করলে মেলে? ডিফারেন্স মেলে না, এটাও আউট। এখন নেক্সটটা আসি। 2 4 6 8 6 4, এক ঘর বাদ দিয়ে এটা এটা আর এটা। তাহলে 9 4 13 8 21 আর 4 25। 9 4 13 আর 8 21 আর 25, ঠিক আছে। এখন যেটা বাদ রয়েছে 6 2 8 আর 6 14। এখন এই দুটো ডিফারেন্স নাও 11। এই ডিফারেন্স কি 11 দিয়ে ভাগ করে মিলছে? হ্যাঁ মিলছে, 11 দিয়ে। এটাই হবে কারেক্ট आंसर। না মিললে পরেরটা হয়তো। নেক্সট কি বলছে? এ একা একটি কাজ সম্পন্ন করে 6 দিনে, বি সম্পন্ন করে 8 দিনে। এ এবং বি এত টাকার বিনিময়ে কাজটি সম্পন্ন করার উদ্যোগ নেয়। সি এর সাহায্য নিয়ে তারা 3 দিনে সম্পন্ন হয়। সি কে কত টাকা দিতে হবে?
তার মানে কি, কারো যদি কোনো একটা কাজে নিযুক্ত করা হয়, তাদের টাকাটা বা স্যালারি বেতন করা হয়, তাদের কি কাজের এফিসিয়েন্সির উপর ডিপেন্ড করে। তাহলে এ একটি কাজ করে 6 দিনে, বি করে 8 দিনে, আর এ বি সি এর সাহায্যে বলছে, সি এর সাহায্যে মানে 3 জন করবে এখানে 3 দিনে। টোটাল ইউনিট কাজ কে এদের এলসিএফ 4 6 24, 3 8 24 গেল, আর 3 8 24। তাহলে এর এফিসিয়েন্সি হলো 4, আর বি 3, আর এ বি সি 3 জনের হলো 8। তাহলে আমাদের দরকার সির এফিসিয়েন্সিটা বের করা। তাহলে সির এফিসিয়েন্সি এখান থেকে আমরা লিখে রাখি। তাহলে এই দুটো যোগ করো, 4 3 7 এ আর বি, আর এ বি সি থেকে বিয়োগ করতে হবে, তিনটার থেকে দুটো বিয়োগ করলে বাকি একটা, 4 3 7 আর 7 গেলে 1। তাহলে সির এফিসিয়েন্সি হলো 1। এখন কি বলছে, এই টোটাল টাকা কত 3200, মানে তাহলে এই টোটাল টাকাটা হলো 3200, এখান থেকে সির ভাগে কত সেটা বের করতে হবে। টোটাল আমাদের আমি বললাম কোন টাকা কিসের উপর ভাগ করা হয়, এফিসিয়েন্সির উপর। তাহলে এ বি সি 3 জনের টোটাল টাকা দেওয়া রয়েছে 3200, মানে 3 জন বলতে এখানে এই 8 এর ভ্যালুটা আমাদের দেওয়া, 8 হলো এফিসিয়েন্সি। তাহলে 8 এর ভ্যালু হলো আমাদের 3200, কারণ এফিসিয়েন্সি অনুযায়ী টাকা ভাগ হয়। তাহলে এ এর ভ্যালু হবে কত 400। এখন দরকার কি সি এরটা বের করতে, বলেছে সি এর এফিসিয়েন্সি কত, সি এর এফিসিয়েন্সি হলো 1। তাহলে 1 এর ভ্যালু আমাকে বের করতে হবে, 1 এমনি বের হয়ে গিয়েছে, আর কিছু করারই নেই, 400। প্রদত্ত রাশিমালাটির মান নির্ণয় করো। দেওয়া রয়েছে 2 কিউব ইন্টু -9 মাথার উপরে 0 ইন্টু 3 এর কিউব। মনে রাখবে কোন সংখ্যার মাথায় 0 হওয়ার অর্থ হলো 1। তার মানে 2 কিউব মানে হলো 8, আর -9 টু দি পাওয়ার 0 মানে 1, আর 3 এর কিউব হলো 27। তাই 27 কে 8 দিয়ে গুণ, 7 8 56, 6 আর 2 16 5 21। অপশন সি। x প্লাস 1/x ইকুয়াল টু হলো 5। তাহলে এখান থেকে আমাকে বের করতে হবে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান কত। তাহলে সহজভাবে ফর্মুলা ফেলালেও হবে, বা স্কয়ার মাইনাস 2 করলেও হবে, এটা শর্টকাট প্রসিডিউর আছে। a স্কয়ার মাইনাস, তাহলে a মানে কত 5, 5 স্কয়ার 25, তার থেকে 2 বিয়োগ করো, তাহলে কত হবে 23 হবে সঠিক উত্তর। a বলতে এখানে এই 5। যদি আমরা এরকম কিছু নিয়ম না জানি তাহলে ফর্মুলা ফেলাতে হবে তোমাকে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা হলো a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, এটা কাটা। তাহলে x প্লাস 1/x এর ভ্যালু 5, তাহলে 5 স্কয়ার মাইনাস 2, 5 5 25 বিয়োগ 2, তাহলে 23 হবে সঠিক উত্তর। অনিল তার আয়ের 40% ভাড়া বাবদ এবং অবশিষ্ট 40% ওষুধের জন্য ব্যয় করে, যদি সে প্রতি এত টাকা সঞ্চয় করে, মাসিক আয় কত। তাহলে মাসিক আয় আমরা x ধরে নাও। তার মধ্যে কি বলছে, তবে তার আয়ের 40% ভাড়া বাবদ, অবশিষ্ট আয় 40%। তাহলে 40% তো ভাড়া দিয়ে দেয়, তাহলে বাকি থাকে কত 60%, তাহলে 60/100। আর 40% যদি ওষুধের জন্য ব্যয় করে, তাহলে বাকিটা, তাহলে বাকি টিকে থাকে তা কত, এর টাকার থেকে আবার 40% ব্যয় করে, কিন্তু আমরা সেভিং এরটা দেওয়া রয়েছে, সেভিং বিয়োগ করে দেন কি এই 100 থেকে 40 বিয়োগ করে নিতে হবে 60, আর নিচে কত 100 ইকুয়াল টু এটা সঞ্চয়। তাহলে এই শূন্য কাটাকাটি, 6 6 36, 36 দোকানে 72। x ইকুয়াল টু কোনাকুনি গুণ 2 4টা 0। অপশন বি। পরেরটা একটা জ্যামিতির অঙ্ক দেওয়া রয়েছে। সংলগ্ন চিত্রে দেখা রয়েছে i ও রেখা m সমান্তরাল, তবে x প্লাস 2y এর মান নির্ণয় করতে। মানে এখান থেকে আমরা x এর মান নির্ণয় করব, y এর মান, তারপরে এই এক্সপ্রেশনে মান বসিয়ে x প্লাস 2y এর মান যেটা হবে সেটা নিয়ে, মধ্যে কথা x আর y এর মান নির্ণয় করলে অঙ্ক শেষ। তাহলে দেখো একটা কি যেন প্রপার্টি তোমাকে জানতে হবে, দুটো যদি সমান্তরাল সরল রেখা থাকে, মাঝখানে যদি রেখা যায়, এটাকে বলা হয় ছেদক। সেই জন্য এই যে একই পাশে যে কোণটাকে সৃষ্টি হয় সেটাকে বলা হয় অনুরূপ কোণ। আবার একটা জিনিস শিখে রাখো, তাহলে এই পাশে এই কোণগুলো হলো অনুরূপ কোণ, তাহলে এটাকে বলা হয় অনুরূপ কোণ, একই পাশে কোণ, মানে 1 এই 1 অনুরূপ, এই 2 এই 2 অনুরূপ কোণগুলোর মান সবসময় সমান হয়, এটা গেল অনুরূপ কোণ। একান্তর মানে কি, এরকম যে সমান্তরাল সরলরেখা মাঝখানে ছেদক, এই যে বিপরীত পাশে যে কোণগুলো সৃষ্টি হয় সেটাকে বলা হয় একান্তর কোণ। তাহলে এর বিপরীত পাশে এটা, তাহলে একান্তর কোণগুলোর মান সমান হয় সবসময়, আর অনুরূপ কোণগুলোর মান সবসময় সমান হয়। এই লজিক দিয়ে কি আমাদের এই অঙ্কটা করতে হবে। তাহলে এই লজিক মানে এই সমান্তরাল সরলরেখা, এই যে নিচেরটা সমান্তরাল সরলরেখা মাঝখানে ছেদক রয়েছে, তাহলে দেখো এখানে কি উপরে হলো 105, তাহলে এটার মান কত x। ক্লিয়ার, আমার দরকার কি কার মান বের করা, x এর মান কি বের করা। তাহলে x এর মান কিভাবে বের করব, তাহলে এটা যদি সমান্তরাল সরলরেখা হয়, আমি বলছি এই বিপরীত কোণগুলো তো একান্তর হয়, তার মানে এটা যদি 105 হয়, তাহলে এই কোণের মান নিশ্চয়ই কত হবে 105 হবে। কোণাগুলি, যে কোণাগুলো হলো একান্তর, যে কোণাগুলা, তাহলে 105 হয়, তাই এটাও কত
105। আর একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখা যোগ করলে এখানে যে কোণটা সৃষ্টি হচ্ছে সরল কোণ মানে 180 ডিগ্রি, তার মধ্যে একটার মান যদি জানি বাকিটা বিয়োগ করলে বাকি কোণের মান, তাহলে 105 আর গোটা কোণটার মান হলো 180, তাহলে 180 থেকে যদি 105 বিয়োগ করি তাহলে x এর মান কত দাঁড়াবে? 75 ডিগ্রি। কারণ কি এই গোটা কোণটার মান হলো আমাদের একদম এই গোটা কোণটার মান যেটা রয়েছে নিচে দেওয়া গোটা কোণটার মান হলো আমাদের 180 ডিগ্রি। তাহলে 180 থেকে 105 বিয়োগ করলাম 75, x এর মান আমরা 75 ডিগ্রি পেয়ে গেলাম। গেল x এর ঝামেলা শেষ। এবার y এর ঝামেলাতে আসি। y দেখো কোথায় রয়েছে? 60 উপরে রয়েছে না, তাহলে এই উপরেরটার সঙ্গে এই উপরেরটা যাবে, তার মানে এই 60 হবে এইটাও। কেন? এটা হলো অনুরূপ কোণ, অনুরূপ কোণগুলো সমান হয়, একটু আগে বললাম। এটা যদি 60 হয় তাহলে এটা কত হবে? তার মানে কি এই একটার উপর একটা সরলরেখা তাহলে 180 ডিগ্রি কোণ সৃষ্টি করে, তাই এটা 60 হলে বাকি তাহলে কত হতে হবে? 120 ডিগ্রি হতে হবে। তাহলে x এর মান হলো 75 আর y এর মান 120, এই হলো অঙ্ক। x এর মান হলো 75 ডিগ্রি আর y এর মান 120। এখান থেকে আমাকে বের করতে হবে যে x + 2y কত। তাহলে x এর মান 75 আর 120 কে 2 দিয়ে গুণ 240, 5 5ই 7 4 11, 2 একে 3, তাহলে 315 ডিগ্রি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। অঙ্ক সহজ কিন্তু বুঝালাম। অপশন ডি। যদি দুটি সংখ্যার গসাগু লসাগু যথাক্রমে 7 ও 245 হয় তবে এর গুণফল কত? আমরা জানি লসাগু গুণন গসাগু ইজ ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল। আমাকে বলছে সংখ্যা দুটির গুণফল বের করতে, সেটার ফর্মুলা কি? লসাগু ইনটু গসাগু করলেই আমাদের অ্যান্সার। তাহলে 7 × 245 মানে 7 আমাদের গসাগু, গুণন থাকলে তো কোনো ব্যাপার না। 5 7 35 এর 5, 4 7 28 আর 3 31, 7 14 দিন 17। তাহলে একটু চেক, হ্যাঁ 4 7 5 7 35 এর 5, 4 3 31, 7 14 দিন 17, ঠিক আছে 1715 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন এ। তবে আজকে ক্লাসে এই 20খানা অঙ্ক ছিল, 20খানা পরীক্ষায় অঙ্ক করে এসে থাকে, আমরা প্রত্যেকটি অঙ্ক সলভ করে দিলাম। যদি কোনো অঙ্কে তোমাদের ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুর সঙ্গে ক্লাসগুলি শেয়ার যাতে সকলেই এই ক্লাসগুলি দেখে উপকৃত হয়। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।